আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের পরিবেশ রসায়নের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা যতদূর পড়ে ফেলেছি এটা এটা অনেক দূর আমরা আগায় গেছি চ্যাপ্টারের, আমাদের আর খুব বেশি জিনিস বাকি নেই। তো এই মুহূর্তে আমরা আজকে নতুন করে যে জিনিসটা শিখবো, আগে তো অনেক অঙ্ক করছি, লেটস গো ফর থিওরি নাও। আমাদের বেশ কিছু থিওরি এখন পড়ে ফেলা লাগবে। সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন টপিকটা হচ্ছে আজকের লেকচার 9, অ্যামাগা বক্র এবং বিচ্যুতি। সো অ্যামাগা বক্র বিচ্যুতি এই জিনিসগুলো আমরা আজকে পড়বো। আর এই জায়গাটা অনেকের কাছে টাফ লাগে, এইচএসসি লাইফে অনেকেই অ্যামাগা বক্র ভালো বোঝে না। তারপর দেখা যাচ্ছে অ্যাডমিশনে গিয়ে যখন লোকজন ওদেরকে বলে যে অ্যামাগা বক্র কি পড়ে আসছো, বা পরীক্ষায় অ্যামাগা বক্র থেকে কোনো কোয়েশ্চেন আসলে বুঝতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এটা আমরা একটু মনোযোগ দিয়ে ভালো মতো শুনবো, বিকজ থিওরিটা খুব বেশি জটিল না হলেও ভালো মতো না শুনলে এটা আমাদের আয়ত্তে আসবে না, ঠিক আছে? সো ভালো মতো আমরা লেকচারটা কমপ্লিট করবো, এবং বারবার বলে দেবো আমি এই কথাটা যে আমরা যখন লেকচারটা দেখবো তখন যেন খাতা নিয়ে বসি, ভালো মতো খাতায় লিখালিখি করি। লিখতে হবে ভাই, প্রচুর এগুলো লিখতে হবে, প্র্যাকটিসটা হবে লেখা বেসড। প্র্যাকটিস যত লেখা বেসড হবে আমাদের মনে থাকবে তত বেশি। মনে রাখবেন যে কোনো কিছু বুঝে যাওয়া বেটার, বুঝে যাওয়া খুব বেশি কঠিন না, কিন্তু পরীক্ষায় ওটা উগলায় দিয়ে আসা, এই যে পরীক্ষায় গিয়ে যে আপনি বমি করে সব ফালায় আসবেন, এই ব্যাপারটা যথেষ্ট কঠিন। ওই কাজটা করতে গেলে আমাদের বারবার কি করা লাগবে, লেখা লাগবে। সো আসেন আর কথা না বাড়ায় আমরা আমাদের মূল ক্লাসের দিকে এগিয়ে যাই। প্রথমেই যে টপিকটা পড়বো অ্যামাগা বক্র বোঝার জন্য বা তার আগে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। এটা অনেকবার হচ্ছে উদ্দীপক আকারে এসছে, যে জ্ঞানমূলক প্রশ্ন আকারে এসছে যে আদর্শ গ্যাস কাকে বলে। সো আদর্শ গ্যাস আমরা কাকে বলবো, যে সকল গ্যাস, সকল ধরনের গ্যাস, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মাত্রায় মেনে চলে, তাদেরকে আমরা বলছি আদর্শ গ্যাস। তাহলে কি হচ্ছে, সকল তাপমাত্রা চাপে, যে কোনো একটা তাপমাত্রা চাপে গিয়ে সে মেনে চললো না, সূত্রগুলো হবে না এমন। অবশ্যই সকল তাপমাত্রা চাপে কোন কোন সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলো যারা মেনে চলে স্বভাবতই তারা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। দ্যাটস ওয়াই দেখতে পাবেন বৈশিষ্ট্য সূচক দুটি মানদণ্ডের মধ্যে লেখা আছে সকল তাপমাত্রা চাপে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলে। সো এটা সংজ্ঞার মধ্যে বলা নাই, কিন্তু সংজ্ঞায় বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর কথা বলা আছে। তার মানে এই গ্যাসটা আদর্শ গ্যাসের সমীকরণ, দ্যাট ইজ পিভি ইকুয়াল টু এনআরটি, এটা অবশ্যই মেনে চলবে। অলরাইট, গেল তাহলে আমরা আদর্শ গ্যাসের একটা বৈশিষ্ট্য পেলাম। নাও এক্সট্রা একটা কথা লেখা আছে যেটা এমসিকিউতে অনেক আসে, সেটা হচ্ছে যে কোনো আদর্শ গ্যাস, কাউরে যদি আদর্শ গ্যাস হওয়া লাগে তাহলে ওর অভ্যন্তরীণ শক্তি, ওর ভেতরে যে শক্তিটা আছে, ইন্টারনাল এনার্জি যেটা আছে, সেই অভ্যন্তরীণ শক্তিটা কোনোভাবেই আয়তনের উপর ডিপেন্ডেন্ট না। তার মানে আদর্শ গ্যাস এটাকে আপনি যদি প্রসারিত করেন ওর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না, ওইটারে যদি সংকুচিত করে আয়তন কমায় দেন অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। মনে রাখবো এটার এক্সপ্রেশনটা এমসিকিউতে বারবার আসছে, আমি বারবার দেখছি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্য কথা কোনটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সত্য কথা হচ্ছে ডেল ইউ বাই ডেল ভি টি ইকুয়াল টু 0। এই যে টেম্পারেচার দেখেন, তাপমাত্রা স্থির রেখে আমি যদি ডেল ভি আয়তনকে চেঞ্জ করি, তাহলে ডেল ইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এটার মান 0, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কি বলবো, এটাকে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, যদি আমরা বৈশিষ্ট্য বলবো না, মানদণ্ড এগুলোকে বলবো। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো আমরা গ্যাসের গতিতত্ত্বে পড়ছি। আগের যে ক্লাসটা করেছিলাম ওখানে আমি আপনাদেরকে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো পড়িয়েছিলাম। ওই গতিতত্ত্বের স্বীকার্যগুলাও কারা মেনে চলবে, আদর্শ গ্যাস মেনে চলবে। সো গেল আমাদের আদর্শ গ্যাস ব্যাপারটা বুঝলাম। নাও এবার আমাদের কম্প্যারিশনের জন্য, এতক্ষণ পর্যন্ত আমরা পড়ি নাই, বাট এবার আসছে এই জায়গাটা, সেটা হচ্ছে বাস্তব গ্যাস। দেখেন এত দূর পর্যন্ত আমরা চ্যাপ্টারে এখন পর্যন্ত যা যা পড়ে এসছি, আমরা কিন্তু সবকিছুকে আদর্শ গ্যাস ধরে পড়ে এসছি। যা যা পড়ছি, আমরা কখনো কার্বন ডাইঅক্সাইডের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করছি, কখনো মিথেনের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করছি। যে কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র অ্যাপ্লাই করছি, এটা আগে করে ফেলছি। প্রবলেম হচ্ছে এগুলো কিন্তু আসলে বাস্তব গ্যাস ভাইয়া, মানে এই টাইপের গ্যাসগুলা যে কোনো তাপমাত্রার চাপে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মানবে না, অর্থাৎ গিয়ে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো কিন্তু ভাই এরা সকল তাপমাত্রা চাপে মেনে চলবে না। দ্যাটস ওয়াই সংজ্ঞাটা ওভাবেই লেখা আছে যে যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র পুরোপুরি মেনে চলে না, তাদেরকে আমরা বলছি বাস্তব গ্যাস। ভুল এখানে আদর্শ উঠে গেছে, দিস উইল বি বাস্তব গ্যাস। তো ভালো কথা, এখন এই যে বাস্তব গ্যাস বললাম, ভালো কথা, এদের বৈশিষ্ট্যগুলা কি বুঝতেই পারছেন, এরা সকল তাপমাত্রা চাপে পিভি ইকুয়াল টু এনআরটি মেনে চলবে না। সেকেন্ড লেখা আছে এই জায়গাটা, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, 1 অ্যাটমসফিয়ার চাপ বা তার নিচে, কোনো গ্যাসের উপরে চাপটা যদি 1 অ্যাটমসফিয়ার হয় বা তার নিচে হয় তখন, এবং উচ্চ তাপমাত্রা, আরেকটা ভ্যালু লেখা আছে উচ্চ তাপমাত্রা, এই উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলা মোটামুটি আদর্শ আচরণ করে। তো এটার ব্যাখ্যাটা কি, এটার ব্যাখ্যাটা একটা প্রশ্ন আকারে আমরা ইনশাল্লাহ এই লেকচারের মধ্যে দেখব, যে কেন একটা বাস্তব গ্যাস 1 অ্যাটমসফিয়ার চাপ বা তার নিচে
এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ আচরণ করে আর কি, ঠিক আছে। লাস্টলি আরেকটা বলছে হচ্ছে প্রযোজ্য সমীকরণটি হলো, বাস্তব গ্যাসের সমীকরণ নামে একটা সমীকরণ পরিচিত আছে, এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটাও বেশ ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এটার পরের লেকচারে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ সম্পর্কে জানবো। সো বেসিক আইডিয়াটা আমি দিয়ে দিলাম। এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত ইনফরমেশনগুলো কি? আমাদের প্রাপ্ত ইনফরমেশন হচ্ছে আদর্শ গ্যাস যারা সকল তাপমাত্রা চাপে গ্যাসের সূত্রগুলো মেনে চলবে, আরেকটা জানলাম বাস্তব গ্যাস যারা সকল তাপমাত্রা চাপে আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলবে না। দ্যাটস ইট, ভালো। এবার আমরা মূল টপিকে চলে আসবো, দ্যাট ইজ অ্যামাগা বক্র। এই যে অ্যামাগা বক্র, বিজ্ঞানী অ্যামাদিউ অ্যামাগা, ঠিক আছে, এই অ্যামাগা বক্র আসছে বিজ্ঞানী অ্যামাগার নাম থেকে। এই অ্যামাগা সাহেব আমাদের জন্য একটা অসাধারণ কাজ করে দিয়ে গেছেন। উনি আবিষ্কার করছেন যে এই যে আমরা সকল গ্যাসকে যে আদর্শ গ্যাস ধরে নিচ্ছি, আদর্শ গ্যাসের যে না, আসলে ইন রিয়েলিটি বেশিরভাগের গ্যাসের আচরণ আসলে আদর্শের মতো যে না, উনি এটা গ্রাফের সাহায্যে প্রমাণ করছেন। এই গ্রাফের সাহায্যে প্রমাণ করার জন্য গ্রাফে কিছু বক্ররেখা পাওয়া গেছিল এবং দ্যাটস ওয়াই এই গ্রাফগুলোকে বলে হচ্ছে অ্যামাগা বক্র। সো হোয়াট ইজ দ্যাট গ্রাফ? আমাদের কাজ হচ্ছে এখন অ্যামাগা বক্রর গ্রাফটা আগে আঁকা, তারপর গ্রাফটা থেকে এই জিনিসটা এক্সপ্লেইন করা কেন বাস্তব গ্যাসগুলা আদর্শের মতো আচরণ করলো না। এটা হচ্ছে আমাদের গোল। সো আমি আগে একটু মনে করাই আপনাদেরকে যে আমরা শুরুর দিকে যখন বয়েলের সূত্র পড়ছিলাম, আমি একটু আপনাদেরকে মনে করাতে চাই যে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের থেকে পাই, আমি সিম্পলি বয়েলের থেকে লিখে দিলাম। বয়েলের থেকে আমরা জানি যে পিভি এর মান হচ্ছে ধ্রুবক থাকে, পিভি ইকুয়াল টু ধ্রুবক, অলওয়েজ স্থির। কোন একটা গ্যাসের টেম্পারেচার যদি স্থির থাকে আর এন যদি স্থির থাকে, তাহলে পিভি এর মান কি কি স্থির? টি ও এন স্থির। যখন কোন একটা গ্যাসের মোল সংখ্যা এবং তাপমাত্রা স্থির থাকবে, আমরা জানি ওই সবগুলা গ্যাসের জন্য পিভি এর মান অলওয়েজ কি থাকবে? ধ্রুবক বা স্থির থাকবে। এবং এইটার উপর বেস করে আমরা একটা গ্রাফ আঁকছিলাম আমরা। আমি একটু গ্রাফটা মনে করাতে চাই। গ্রাফটা ছিল কাইন্ড অফ এরকম, লেটস সে এটা আঁকলাম, এবার এদিকে নিলাম। যদি আমরা গ্রাফটাকে পিভি হিসেবে চিহ্নিত করি, যে এই অংশে ওপরের দিকে আমরা হচ্ছে কি নিলাম? পিভি নিলাম। অয় অক্ষে আমরা পিভি কে বসালাম, এক্স অক্ষে ধরুন আমরা পি কে বসালাম। একটু মনে করে দেখবেন এই গ্রাফটার ক্ষেত্রে আমরা এরকম একটা লাইন পেয়েছিলাম, এরকম একটা এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন পেয়েছিলাম। এটা আদর্শ গ্যাসের জন্য এক্স অক্ষের সমান্তরাল করে একটা লাইন পাওয়া যাবে, এটা আমরা আগেই পড়ে এসেছি, ঠিক আছে। এই লাইনের মানটা কত? এই লাইনের মান হচ্ছে কে, বিকজ আমরা এই যে পিভি ইকুয়াল টু কে দেখে এসেছি, তাহলে এই লাইনের মান হচ্ছে কে। এটা কার জন্য? এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের জন্য এরকম একটা গ্রাফ আমরা এঁকেছিলাম যখন টি স্থির থাকে। অ্যামাগা সাহেব কি করছেন? অ্যামাগা সাহেব যেটা করছেন, তিনি অ্যাকচুয়ালি পিভি বনাম পি এই গ্রাফটার ডেটা নিছেন। তিনি বাস্তবে বিভিন্ন গ্যাসের উপর চাপ বৃদ্ধি করছেন, আয়তন ডেটা করছেন। কিরকম আপনারা যদি বুঝতে চান, ধরেন তিনি ধীরে ধীরে পি এর মান বাড়াচ্ছেন, ভি এর মান কমতেছে। এটা ডেটা বের করলেন যে আমি পি 2 বানালাম, ভি হয়ে গেল হচ্ছে 1/3, পি বানালাম 4, ভি হয়ে গেল হচ্ছে 1/12। এই যে এভাবে এই মানগুলা যে পাওয়া যাচ্ছে, এই মানগুলা তিনি গ্রাফের মধ্যে বসাইছেন এবং গ্রাফের মধ্যে বসানোর পর তিনি অবাক হয়ে আবিষ্কার করছেন, তিনি এই যে গ্রাফগুলা কোনোটাই সরল রেখা না হয়ে এরকম আইদার এরকম বক্ররেখা পাওয়া যায় অথবা এরকম রেখা পাওয়া যায়। এই যে দেখেন আমি দুইটা আলাদা রেখা আঁকলাম, এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের রেখা। ধরুন আমি প্রথম গ্যাসটা যেটা প্রথমে আমি আঁকলাম, যেটা বাঁকা হয়ে আছে, এই গ্যাসের রেখাটাকে আমি এ দিয়ে চিহ্নিত করলাম, অন্য একটা গ্যাসের রেখাকে আমি বি দিয়ে চিহ্নিত করলাম। সো খেয়াল করবেন, যদি এরা আদর্শ গ্যাস হতো তাহলে এদের যখন আমরা লেখচিত্র আঁকতাম তখন সিম্পলি এটা কি হতো? এটা এক্স অক্ষের সমান্তরাল হতো। কিন্তু অ্যামাগা আমাদেরকে দেখালেন যে না, এটা আসলে বাস্তবে কখনোই এক্স অক্ষের সমান্তরাল হয় না। মেনলি কিছু গ্যাস আছে, এই যে এ টাইপের যে গ্যাসগুলো আছে, ওদের ক্ষেত্রে এই পিভি এর মানটা ধীরে ধীরে শুরুতে কমতে কমতে একটা পর্যায় পর্যন্ত পৌঁছায়, তারপর আবার উপরে উঠতে থাকে। আর কিছু গ্যাস আছে যাদের ক্ষেত্রে পিভি এর মানটা শুরু থেকে উপরের দিকে উঠতে থাকে। অর্থাৎ এ এবং বি গ্যাস এরা কেউই আসলে আদর্শ গ্যাসের যে রেখা সেটা মেনটেন করতেছে না। সো এই যে বাঁকা রেখা পাওয়া গেছে, এই কারণে এই গ্রাফকে বলা হচ্ছে অ্যামাগা বক্র। এই বাঁকা রেখাটাকে আমরা বলছি অ্যামাগা বক্র। তো এখানে আমরা যেটা চিহ্নিত করার জিনিসটা হচ্ছে এ আর বি, এদের বিহেভিয়ার। এ এবং বি দুজনকেই যদি আমরা বলি, এরা দুজনেই হচ্ছে বাস্তব গ্যাস। আবারও আমি রিপিট করছি, যদি জিনিসটা আদর্শ গ্যাস হতো তাহলে ওদের যে গ্রাফটা, সেই গ্রাফটা হতো এক্স অক্ষের সমান্তরাল।
কিন্তু আমরা বাস্তব গ্যাসের বিহেভিয়ার পাইছি পরবর্তীতে যে বাস্তব গ্যাসের বিহেভিয়ার আদর্শের মতো না, এবং আদর্শের মতো না বলে আমরা যখন বাস্তব গ্যাসের জন্য সেম গ্রাফটা আঁকবো তখন দেখতে পাবো যে একটা গ্রাফ এরকম বাঁকায়া উপরে উঠতেছে, আর কিছু গ্যাসের গ্রাফ একদম সোজা থেকে উপরে ওঠা শুরু করছে। অর্থাৎ এ এবং বি গ্যাসের যে টাইপটা, এই টাইপটা কখনোই আদর্শ গ্যাসের লাইনকে ফলো করতেছে না। এই যে গ্রাফটা, এটাকেই বলি আমরা অ্যামাগা বক্র। টেনশনের কিছু নাই, অ্যামাগা বক্র কাকে বলে এরকম কোনো সংজ্ঞা আসবে না। যদি এসে যায় আপনি এখান থেকে যা বুঝেছেন সেটাই লিখবেন। কি লিখবেন? যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করলে দেখা যায় যে ইহা আদর্শ গ্যাসের ন্যায় এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা তৈরি করছে না। ঠিক আছে? এই যে বক্ররেখাযুক্ত যে গ্রাফগুলো, যে লেখচিত্রগুলো, এই লেখচিত্রকেই বলা হয় অ্যামাগা বক্র। আর অ্যামাগা বক্রটা কোন সব গ্যাসের জন্য প্রযোজ্য? বাস্তব গ্যাসের জন্য। নাও আমরা এখন এটা দেখব যে কি কারণে এরকম ঘটনা ঘটলো। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এ গ্যাসকে নিয়ে নিব। এ গ্যাসের আচরণ আগে একরকম ব্যাখ্যা করব, তারপর বি গ্যাসের আচরণ ব্যাখ্যা করব। আমরা এইভাবে লিখে আসেন, এ গ্যাস, আমি লিখলামই এখানে এ গ্যাস। এ গ্যাসের জন্য কি কি পাচ্ছি এটা উপরে আমরা লেখা শুরু করি। এটাই বলেছি যে সুন্দর খাতা কলম নিয়ে বসে লেখা শুরু করবেন, লেখাটা ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তো প্রথমে আমরা এ গ্যাস সম্পর্কে বলবো, আমরা যেটা জানাবো যে গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী, মনে করে দেখবেন আমি আপনাদের গতিতত্ত্ব পড়িয়েছি, গতিতত্ত্বের স্বীকার্য থেকে কি, গতিতত্ত্বের স্বীকার্য থেকে কি পাই? আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে আকর্ষণ বল থাকে না। কিন্তু বাস্তবে, কিন্তু আমরা যদি বাস্তব জিনিসটা চিন্তা করি, কিন্তু বাস্তব গ্যাসের কথা চিন্তা করছি, কিন্তু বাস্তবে অণুসমূহের মাঝে আকর্ষণ থাকে। সো এখানে একটা ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা একটা আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের ডিফারেন্ট আচরণ খুঁজে পেলাম। যদি আমার কোনো গ্যাসকে আদর্শ বলতে হয় তাহলে ধরে নিতে হবে বা বুঝতে হবে যে ওদের অণুগুলার মাঝে কোনো আকর্ষণ বল নেই। কিন্তু ইন রিয়েলিটি বাস্তব যে গ্যাসগুলো আছে, আপনারা জানেন, এটা ক্লাস 9-10 থেকে পড়ে এসেছেন, যে অণুমাত্রই পাশাপাশি নিয়ে আসলে অণুদের মধ্যে কি থাকবে? এক ধরনের আকর্ষণ বল থাকে। তাই আমরা বললাম কিন্তু বাস্তবে অণুসমূহের মাঝে আকর্ষণ থাকে। এ কারণে বাস্তব গ্যাসের, এটা এ গ্যাসের কথা আলোচনা হচ্ছে, বি গ্যাসের আচরণ একটু ডিফারেন্ট হবে, আমরা এ গ্যাসের কথা বলছি। এ কারণে বাস্তব গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন অতিমাত্রায় সংকুচিত হয়। এই কথাটাই অনেকে বুঝি না আমরা, আমি এটা একটু বোঝানোর চেষ্টা করব। আমরা বললাম এই কারণে বাস্তব গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন অতিমাত্রায় সংকুচিত হয়। বুঝবেন জিনিসটা আমি এখানে কি বলছি, আমি এটা বোঝানোর জন্য একটু নিউমেরিক্স ইউজ করব। সে আপনি একটা আদর্শ গ্যাস নেন, চিন্তা করেন পি কে ভি দিয়ে গুণ করছেন, খেয়াল করবেন পি কে ভি দিয়ে গুণ করলে মানটা তো স্থির থাকবে, রাইট? এই মানটা স্থির থাকবে কাদের জন্য? এটা আদর্শ গ্যাসের জন্য। সো বেসিক্যালি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? আপনি যদি প্রেসার দ্বিগুণ করে দেন, আয়তন হয়ে যাবে হাফ। কারণ আমরা বয়লের সূত্র থেকে জেনে আসছি প্রেসার এবং আয়তনের সম্পর্ক পুরোপুরি ব্যস্তানুপাতিক। তার মানে একজনকে যতটুকু বাড়াবো আরেকজন ঠিক ততটুকুই কমবে। তাই যখন আমি চাপ দ্বিগুণ করে দিলাম, আয়তন হয়ে গেল হাফ, গুণফলটা দেখেন থেকে যাচ্ছে 1। যখন আমি করে ফেলবো কি 4, যখন চাপ করে ফেলবো 4, আয়তন হয়ে যাবে 1/4, কাটাকাটি করে দেখেন মানটা 1 থেকে যাচ্ছে। যখন চাপের মানটা আমি করে ফেলবো 6, তখন আয়তন হয়ে যাবে 1/6, হয়ে গেল মানটা 1। এটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য ভাই? এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু ভাই একটু খেয়াল করবেন, যারা বাস্তব গ্যাস তারা তো এই আচরণটা দিবে না। কেন দিবে না একটু বোঝার ট্রাই করবেন। ধরেন আপনি একটা বাস্তব গ্যাসকে চাপ দিতেছেন, বাইরে থেকে দিচ্ছেন, চাপ দিলে অণুগুলো একটু কাছাকাছি আসবে, মানে ওর আয়তন হ্রাস পাবে, এবং আপনি যতটুকু চাপ দিচ্ছেন ততটুকুই আয়তন কমলো। কিন্তু আয়তনটা যখন কমতেছে, ওই সময় অণুগুলার মাঝের যে দূরত্বটা সেটাও কি কমে যাচ্ছে না? আমরা জানি এই অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব যত কমে যায় ওদের আকর্ষণ তত বৃদ্ধি পায়। তার মানে বাইর থেকে চাপ দিলে অণুগুলা কাছাকাছি আসছে,
ওদের মধ্যবর্তী দূরত্ব কমে যাচ্ছে, মধ্যবর্তী দূরত্ব কমলে ওদের আকর্ষণও কমবে, আর আকর্ষণ বাড়বে, আর আকর্ষণ বাড়লে অণুগুলো আরো নিজেদেরকে একে অন্যের দিকে টেনে নিয়ে আসবে। তার মানে বলতে যাচ্ছে আমি বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচন দুইভাবে হয়। এক, চাপ দেওয়ার কারণে সংকোচন হয়, আন্তঃআণবিক আকর্ষণের কারণে আরো এক্সট্রা সংকোচন হয়। তাই দেখা যাচ্ছে আপনি যদি দ্বিগুণ চাপ দেন, আয়তনটা হাফ না হয়ে 1/2 না হয়ে 1/4 1/6 এরকম হয়ে যাবে। মানে আমি চাপ দিব অল্প, কিন্তু আয়তনটা সংকুচিত হবে অনেক বেশি। কি কারণে? আন্তঃআণবিক আকর্ষণের কারণে। আবারও বলছি, আমি কি বললাম? আমি বললাম যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা যখন চাপ দেই, এই চাপটা দুই ওয়েতে কাজ করে। কিরকম? চাপ দেওয়ার কারণে অণুগুলা কাছে এসে সংকুচিত হয়, আয়তন কমে গেল। আবার কাছে আসার কারণে অণুদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় বলে অণুটা আরো বেশি সংকুচিত হয়। আকর্ষণ বৃদ্ধি পেলে এক অন্যকে টান দিয়ে নিজেদের কাছে নিয়ে আসবে। তার মানে ওদের গ্যাসের আয়তনটা কি হতে থাকবে? বেশি মাত্রায় সংকুচিত হবে। দ্যাটস ওয়াই আমরা বললাম কি যে এ কারণে বাস্তব গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন অতিমাত্রায় সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো কথা গেল। এতে এরপরে আমরা কথাটা লিখব, ফলে পিভি এর মান শুরুতে হ্রাস পেতে থাকে। পিভি এর মান শুরুতে হ্রাস পেতে থাকে বলে গ্রাফ নিম্নমুখী হয়। এখন আপনি ভাববেন যে স্যার ভি এর মান অনেক কমে গেল, তাতে পিভি এর মান কমে গেল কেন? এটা রিজনটা হচ্ছে ভাই, হ্রাস পাচ্ছে কেন? আপনি ধরেন চাপ করছেন দ্বিগুণ, আয়তনটা হয়ে গেছে 1/4, আর কাটাকাটি করে দেখবেন আনসারটা আসতেছে হাফ, পিভি এর মান আসতেছে হাফ। কার ক্ষেত্রে? বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এবার ধরেন আপনি চাপ করে দিলেন 3 গুণ, আয়তন হয়ে গেল 1/18, তার ফলে কাটাকাটি করে থাকতেছে 1/6। খেয়াল করে দেখেন পিভি এর মানটা, চাপ যত বাড়াচ্ছে আয়তন এত বেশি সংকুচিত হচ্ছে যে পিভি এর মানগুলো আস্তে আস্তে কমতেছে, হাফ 1/6 মানগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে মান কমে যাচ্ছে, এই কারণে এই গ্রাফটা, আমরা যে আগের গ্রাফটা এঁকেছিলাম, খেয়াল করেন গ্রাফটা শুরুতেই নিচের দিকে যাওয়া শুরু করছে। ওয়াই? বিকজ অল্প চাপে ওরা বেশি সংকুচিত হচ্ছে। এই কারণে আমরা বললাম গ্রাফটা অতিমাত্রায় সংকুচিত হয়ে নিচের দিকে নিম্নমুখী হওয়া শুরু করে। এবার একটু খেয়াল করবেন, নিম্নমুখী হইতে হইতে এই পয়েন্টে আসার পর আবার দেখতেছি আমরা গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। এটা কেন? এবার এই রিজনটা আমরা বলবো এখানে এসে। আমরা বলবো এভাবে সংকুচিত হতে আয়তন এক পর্যায়ে স্থির হয়ে যায়। আয়তন এক পর্যায়ে স্থির হয়ে যায়। খেয়াল করবেন, আমি ওর উপর চাপ দিচ্ছি, ও আয়তনে কমতেছে। কমতে কমতে অণুগুলা যখন অনেক কাছে চলে আসবে, তখন অণুগুলা এক অন্যকে বিকর্ষণ শুরু করবে, কারণ সবার মধ্যে নিউক্লিয়াস আছে। যে মোমেন্টে বিকর্ষণ শুরু করবে, ওই মোমেন্টে এরপর আপনি যতই চাপ দেন না কেন, অণুগুলাকে আর কাছে আনা যাবে না। আর যখন কাছে আনা যাবে না, তার মানে ওর আয়তনটা কি হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে। আর চাইলেও ভি এর মানটা আর কমতেছে না। সো যখন আয়তন ফিক্স হয়ে গেল, এই অবস্থায় আপনি যদি চাপটা আরো বাড়ান, তখন দেখবেন পি আর ভি এর গুণফলটা ধীরে ধীরে বাড়া শুরু করবে। কারণ এবার তো আর ভি কমতেছে না, ভি ফিক্স হয়ে গেছে। পি যত বাড়াইতে থাকবো, ওভারঅল পিভি এর মানটা ধীরে ধীরে কি হতে থাকবে? বাড়তে থাকবে। আর পিভি এর মান বেড়ে যাওয়া মানে গ্রাফটা কি হওয়া শুরু করবে? ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে। সেটাই আমরা বলবো যেভাবে সংকুচিত হতে হতে আয়তন এক পর্যায়ে স্থির হয়ে যায়, ফলে চাপ বৃদ্ধিতে পিভি এর গ্রাফ ঊর্ধ্বমুখী হয়। পিভি এর গ্রাফ ঊর্ধ্বমুখী হয়। এই হচ্ছে আমাদের ঘটনা। তাহলে আমি আবার একটু রিপিট করছি, আমরা কি করলাম? এ টাইপের যে গ্যাসগুলো আছে, আমরা প্রথম যে গ্যাসটা নিয়েছি সেটা হচ্ছে এ টাইপের গ্যাস। এ টাইপের গ্যাসগুলোর উপরে শুরুতে আমরা চাপ বাড়াচ্ছি, তখন ওরা অতিমাত্রায় সংকুচিত হচ্ছে, ভিটা বেশি কমছে, তাই পিভি এর মান ধীরে ধীরে কমতেছে বলে গ্রাফটা নিচের দিকে যাওয়া শুরু করলো। এরপর যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে ভি এর মানটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। তখন আমি যতই চাপ দিই না কেন, গ্যাসটার কোনোভাবেই সংকুচিত হচ্ছে না বা হবে না। এই অবস্থায় ভি যেহেতু স্থির হয়ে গেছে, আমরা চাপের মানটা যত বাড়াবো, পিভি এর মানটাও তত বাড়তে থাকবে। আর পিভি এর মান বাড়তে থাকা মানে অ্যামাগা বক্রটা ধীরে ধীরে কি হওয়া শুরু করবে? ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে। এটাই আমাদের এই গ্যাসটার ক্ষেত্রে ঘটেছে, যে গ্রাফটা প্রথমে নিচু হয়েছে, পরে উপরে গেছে। সো এ গ্যাসের ব্যাখ্যা পুরো হয়ে গেল। এবার আমরা এ গ্যাস টাইপের গ্যাসগুলোর নামটা জেনে নেব, যে কি নামে আমরা এদেরকে ডাকি। আমরা মনে রাখবো এ জাতীয় গ্যাসকে অতি সংকোচনশীল গ্যাস বলে। অতি সংকোচনশীল গ্যাস বলে।
তাহলে এ জাতীয় যতগুলো গ্যাস আছে, এই টাইপের যত গ্যাস আছে সবগুলোকে আমরা অতি সংকোচনশীল গ্যাস বলছি। কেন বলছি? বিকজ এরা বেশি মাত্রায় সংকুচিত হয়, এদের আন্তঃনমিক আকর্ষণ বেশি বললে এরা বেশি মাত্রায় সংকুচিত হয়। ডান অ্যান্ড ডাস্টেড। এ টাইপের গ্যাসগুলো চলে গেল। সো লেটস গো ফর বি টাইপের গ্যাস। আমরা একটু বি টাইপের গ্যাসগুলো এবার জানি। লিখি এবার বি গ্যাস। প্রথমেই আমরা বি গ্যাসের গ্রাফটা একটু দেখে মনে করার ট্রাই করি যে ওটা কেমন ছিল। খেয়াল করে দেখবেন বি গ্যাসটা নিচের দিকে না নেমে শুরু থেকেই ওপরের দিকে যাওয়া শুরু করেছে। আমরা কি বলবো এটা সম্পর্কে দেখি। আমরা এইভাবে লিখবো শুরুতেই, বি জাতীয় গ্যাসকে প্রায় অসংকোচনশীল গ্যাস বলে। প্রায় অসংকোচনশীল গ্যাস বলে। এই টাইপের যে গ্যাসগুলো, এই গ্যাসগুলোকে প্রায় অসংকোচনশীল গ্যাস বলছি। কেন? কারণ এই জাতীয় গ্যাসের অণুসমূহের মাঝে কিছুটা বিকর্ষণ থাকায় চাপ প্রয়োগে তেমন সংকুচিত হয় না। সবার প্রতি অনুরোধ থাকবে, আমি যে সময় নিয়ে লিখছি আপনারাও সময় নিয়ে লিখবেন। মনে রাখতে হবে, পড়ালেখা যদি আমাদের মনে রাখতে হয় এটাতে সময় দিতে হবে। এগুলো আপনি 2x স্পিডে দেখে পার করে দিতে পারেন, কিন্তু এগুলো ভালো মতো মাথায় ঢুকবে না। মনে রাখতে হবে আমাদের মাথাটা পুরোপুরি মেশিনের মতো না, একে লার্ন করার সুযোগ দিতে হবে, একে শেখার সুযোগ দিতে হবে, একে ইনফরমেশন প্রসেস করার সুযোগ দিতে হবে। এই ইনফরমেশনগুলো যখন পড়বেন আপনার মাথা কিছুটা সময় নিবে। এটাকে ল্যাগ ভাবলে চলবে না। এটা আমাদের মাথার কার্য কৌশলটাই এরকম যে সে কোনো একটা ইনফরমেশন পেলে সেটাকে আগে মাথার মধ্যে অ্যানালাইসিস করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটা অ্যানালাইসিস করে। তাই এটাকে সময় দিতে হবে। দ্যাটস আমি বারবার লিখতে বলি যে লিখলে একে তো মনে থাকে, সেকেন্ডলি লেখার সময় যে আপনি টাইমটা নিচ্ছেন ওই টাইমের মধ্যে মাথা এখানে কি বললো ওই ব্যাপারটাকে ডিকোড করে ফেলতে পারে। দ্যাটস আমি বারবার বলবো এগুলো লেখা আমার সাথে সাথে এগুলো লিখবেন। যখন ক্লাসটা করবেন আমার সাথে সাথে প্লিজ লিখবেন। বারবার বলবো এই কথা। আর অন্য কেউ বলুক না বলুক, আমি আপনাদের কাছে আনপপুলার হয়ে যেতে পারি যে স্যার আমাদেরকে অনেক প্যারা দিচ্ছে, কিন্তু আমি চাই আপনারা ভালো রেজাল্ট করেন, জিনিসগুলো বুঝে পড়েন। বিকজ আলটিমেটলি ভালো জায়গায় চান্স পেয়ে গেলেন ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো কিছু না কিছু করা লাগবে, রাইট? এই করতে চাইলে, জীবনে কোনো কিছু করতে চাইলে ভাই মাথাটা ভালো হওয়া লাগবে, মাথাটা ভালো করা লাগবে, মাথাটা শার্প বানানো লাগবে। সো মাথা ব্যবহার করতে শেখেন প্লিজ। আমি যখন লিখবো আমার সাথে সাথে লিখবেন সবাই প্লিজ। আচ্ছা, তো বললাম কি যে এই যে বি জাতীয় গ্যাস যারা আছে, এই বি জাতীয় গ্যাসগুলোকে অসংকোচনশীল গ্যাস বলছি। কেন? কারণ এদের অণুগুলার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আসলে কম। এদের ক্ষেত্রে একটু কাছে আসলেই অণুগুলা একে অন্যকে বিকর্ষণ করা শুরু করে। এজ ফর কেন, অ্যাকচুয়ালি আমি যদি উদাহরণ বলি বি গ্যাসের, তাহলে আপনি বুঝে ফেলতে পারবেন কেন। বি গ্যাসের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। আমরা জানি হাইড্রোজেন সাইজে ছোট, অনেক ছোট, সবচেয়ে ছোট গ্যাসটাই হাইড্রোজেন। হিলিয়ামও সাইজে খুবই ছোট। দুইটা গ্যাস সাইজে ছোট হয়, এদের নিউক্লিয়াস থেকে বাইরের দূরত্বটা অনেক কম। বাইরের দূরত্ব কম হয়, দুইটা গ্যাসের অণু একটু কাছাকাছি আসলে একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসকে সহজে বিকর্ষণ করে ফেলে। তো অনেক দূরে থাকলে আকর্ষণ হবে, কিন্তু অণুগুলা একটু কাছাকাছি আসা শুরু করলে ওরা একে অন্যকে বিকর্ষণ শুরু করবে। দ্যাটস ওয়াই আপনি যখন চাপ দিচ্ছেন, চাপ দিলে অণুগুলা কাছে আসতে আর চাবে না। কেন চাবে না? কারণ অণুগুলা একে অন্যকে কি করছে? বিকর্ষণ করছে। দ্যাটস ওয়াই আমি এই কথাটা বলেছি যে কারণ এই জাতীয় গ্যাসের অণুসমূহের মাঝে কিছুটা বিকর্ষণ থাকায় চাপ প্রয়োগে তেমন সংকুচিত হয় না। অন্যভাবে বললে অর্থাৎ ভি প্রায় স্থির থাকে। অর্থাৎ শুরু থেকেই ভি আয়তন প্রায় স্থির থাকে। একদমই আয়তন কমে না তা বলি নাই, কমে কিন্তু কম কমে। আয়তন প্রায় স্থির থাকে, এটাকে ধরে নিচ্ছি যে প্রায় স্থির থাকে। তাহলে এটার শুরু থেকেই যেহেতু ভি স্থির, তাই চাপ বৃদ্ধিতে মানে প্রি বৃদ্ধি যখন করব, চাপ বৃদ্ধিতে পিভি এর মান বেড়ে গিয়ে শুরু থেকেই গ্রাফটি ঊর্ধ্বমুখী হয়। আমাদের ব্যাখ্যা হয়ে গেছে। আমাদের যদি পরীক্ষায় আমাকে বক্র ব্যাখ্যা করতে আসে, আমরা এই কথাবার্তাগুলো লিখে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। বারবার আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো এখন আমরা একটু উদাহরণগুলো শিখবো এমসিকিউ এর জন্য।
ছোট প্রশ্নের জন্য, যে মনে রাখবো বি টাইপ যে গ্যাসগুলা, বি টাইপ গ্যাস কারা কারা, আমি এটা অলরেডি মুখে বলে দিয়েছি। বি টাইপের গ্যাসের মাত্র উদাহরণ হচ্ছে দুইটা, আর কেউ নাই, দুইটা উদাহরণ। বি টাইপ গ্যাস একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস ও হিলিয়াম গ্যাস, H2 ও HE গ্যাস, এরা হচ্ছে বি টাইপ গ্যাস। আর এই দুইজনকে বাদ দিলে, এই যে বি টাইপ গ্যাস যেগুলো আছে, হাইড্রোজেন আর হিলিয়ামকে যদি আমরা বাদ দিই, মহাবিশ্ব চরাচরের যত বাকি গ্যাস আছে সবগুলা হচ্ছে, আমরা লিখবো বাকি সকল গ্যাস, বাকি সকল গ্যাস। ফর এক্সাম্পল সবচেয়ে কমন হিসেবে কোন গ্যাসটা আছে এই গ্যাসের উদাহরণ হিসেবে, কার্বন ডাই অক্সাইড, CH4 ইত্যাদি ইত্যাদি। বাকি সকল গ্যাস বলেছি মানে মহাবিশ্বে আর যত গ্যাস আছে সবাই। তাহলে আমরা বুঝতে পারলাম কার্বন ডাই অক্সাইড, CH4 এ জাতীয় গ্যাসগুলোর অণুগুলোর মধ্যে বেশি আন্তঃআণবিক আকর্ষণ আছে, তাই ওদের চাপ দিলে বেশি মাত্রায় সংকুচিত হয়, তাই এই গ্যাসগুলোকে আমরা বলি অতি সংকোচনশীল গ্যাস। বি টাইপের যে গ্যাসগুলো হাইড্রোজেন আর হিলিয়াম সাইজে ছোট হয়, ওদের অণুগুলোর মধ্যে যথেষ্ট বিকর্ষণ বিদ্যমান, তাই চাপ দিলে তেমন সংকুচিত হয় না, তাই বি জাতীয় গ্যাসগুলোকে আমরা বলি হচ্ছে প্রায় অসংকোচনশীল গ্যাস। এই যে দুই টাইপের বাস্তব গ্যাস আছে, আমরা দুই টাইপের বাস্তব গ্যাস পড়ে ফেললাম। এমাগা বক্রর ক্ষেত্রে আমরা দেখলাম কেন ওরা পিভি এর লাইনটা কেন এক্স অক্ষের সমান্তরাল হলো না। সো এরই সাথে সাথে আমাদের এমাগা বক্র শেষ হয়ে গেছে। এবার কাজ হচ্ছে পরবর্তী জিনিসটা দেখা, সেটা হচ্ছে পেষণ বা সংকোচনশীলতার গুণাঙ্ক। বুঝতে হবে ভাইয়া একটা জিনিস, সেটা হচ্ছে এই যে গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হচ্ছে, এই বিচ্যুতির মানটা কতটুকু বিচ্যুত হচ্ছে, এটা যদি আমরা বের করতে পারি যে একটা গ্যাস, একটা বাস্তব গ্যাস আদর্শ থেকে কত দূরে আছে, এই দূরে কত আছে, এটা যদি আমরা জানতে পারি, আমাদের জন্য এটা সোজা হয়ে যাবে যে কিভাবে আমরা একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারবো। দ্যাটস ওয়াই এটার মান মাপার জন্য আরেক ধরনের আমরা এখন গ্রাফ আঁকবো। ওই গ্রাফটা আঁকার জন্য একটা টপিক লাগবে, সেটা হচ্ছে পেষণ বা সংকোচনশীলতার গুণাঙ্ক। কি জিনিসটা একটু দেখি। আমরা এইভাবে বলি আদর্শ গ্যাসের জন্য, বা সিম্পলি আদর্শ গ্যাস লিখলাম, আদর্শ গ্যাস। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে PV ইকুয়াল টু nRT। ভালো কথা, PV ইকুয়াল টু nRT লিখলাম। এখন যদি আমি nRT কে বজ্রগুণন করে PV এর নিচে নামিয়ে আনি, তাহলে কি আসবে? PV বাই nRT ইকুয়াল টু, ডানে কিচ্ছু থাকবে না, এটা হয়ে যাচ্ছে 1, রাইট? PV বাই nRT এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। কখন এটা ঘটবে? PV বাই nRT এর মানটা তখনই 1 হবে যদি কি বলে গ্যাসটা কি হয়, আদর্শ গ্যাস হয়। কিন্তু ভাইয়া আমরা যদি দেখি যে পিভি বাই এনআরটির মানটা 1 হচ্ছে না, অন্য যে কোনো মান আসছে, তখন আমরা যে কাজটা করি তখন হচ্ছে এই সমীকরণে 1 না লিখে আমরা লিখি হচ্ছে জেড এর মান 1 হওয়ার মানে আদর্শ গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে, বাস্তব গ্যাস তো আদর্শ গ্যাসের নেই সমীকরণ মেনে চলে না, তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি বাই এনআরটি এই যে অনুপাতটা, এই অনুপাতটা এক না হয়ে অন্য কোনো অনুপাত হয়। এই অন্য কোনো অনুপাতটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছি। এই জেডটাই হচ্ছে বাস্তব গ্যাসের জন্য সমীকরণ, আর এই জেডটাকে আমরা বলি হচ্ছে সংকোচনশীলতার বা পেষণ গুণাঙ্ক। সিম্পলি বললে এই জেডটাই হচ্ছে পেষণ গুণাঙ্ক। আমরা লিখে নিব জেড হলো পেষণ গুণাঙ্ক। অ্যাজ ফর কেন এটা শেখা লাগছে, এটা শেখার কারণটা হচ্ছে, দেখবেন একটু, পেষণ গুণাঙ্ক বললাম জেড কে, এখন দেখবেন কেন এটা শেখা লাগছে। বিকজ এই পেষণ গুণাঙ্কটা দিয়ে আমরা একটা গ্যাস, একটা বাস্তব গ্যাস আদর্শ থেকে কত বাইরে আচরণ করছে এই জিনিসটা জানতে পারবো। আমরা এক্ষুনি এটা গ্রাফ এঁকে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে মনে রাখবেন একটা জিনিস দেখাই দেই, যদি কোথাও জেড এর মান 1 পান, জেড ইকুয়াল টু যদি 1 পেয়ে যান, তাহলে শিওরলি গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, ভালো কথা, এটা লিখে দিলাম। কোথাও যদি জেড এর মানটা পাই আমরা লেস দেন 1, মনে রাখবো গ্যাসটা হচ্ছে অতি সংকোচনশীল গ্যাস। অতি সংকোচনশীল গ্যাস, ভালো কথা, এটাও জেনে গেলাম। এবার কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমরা যদি জেড এর মানটা গ্রেটার দেন 1 পাই, তখন আমরা ওই গ্যাসটাকে বলবো প্রায় অসংকোচনশীল গ্যাস। ঠিক আছে, ভালো কথা। তো আমরা মোটামুটি এখন এটা দেখে ফেললাম এই মানগুলা কিভাবে আসলো, এটা কিভাবে বলছে, এটাই আমি আপনাদেরকে গ্রাফের সাহায্যে দেখাবো। গ্রাফ দিয়ে করলে এই জিনিসগুলো অনেক সোজা হয়ে যাবে। সো লেটস গো ফর দ্য সেকেন্ড স্লাইড। পরের স্লাইডটাই যাই, আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, আসুন। সো লেটস সে আমি আবারও এদিকে ওয়াই অক্ষ বরাবর একটা রাশি নিব, এবার এটার সাথে এক্স অক্ষ বরাবর আরেকটা রাশি নেন এদিকে। ঠিক আছে, নিলাম। আমরা বলে দিলাম যে ওয়াই অক্ষে, এবার খেয়াল করেন আমি পিভি কে বসাবো না, তার বদলে এবার আমরা জেড বসাবো, জেড বা পিভি বাই এনআরটি এই মানটা বসালাম। এদিকে হচ্ছে পিভি বাই এনআরটির মান অন্যভাবে বললে পেষণ গুণাঙ্ককে আমরা ওয়াই অক্ষে বসাচ্ছি, এক্স অক্ষে আমরা বসাবো হচ্ছে কাকে, এক্স অক্ষে বসাবো হচ্ছে পি কে, চাপকেই, আগের মতোই। তো এটা যদি আদর্শ গ্যাস হয় তাহলে পিভি বাই এনআরটি এর মান হবে 1, আমি ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে 1।
এই পয়েন্টটা হচ্ছে 1, এটাকে লিখে দিলাম পাশে 1, দিস ইজ 1.0। এবং এই পয়েন্ট থেকে, এটা যেহেতু আমরা বাস্তব গ্যাস না ধরে আদর্শ গ্যাস ধরেছি, তাহলে এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে একটা সরল রেখা তৈরি হবে যেটা এক্স অক্ষের সমান্তরাল। খেয়াল দেখে 1, এখানে জেড এর মান কত? জেড এর মান 1। আমরা যদি পাশে লিখে দেই জেড ইকুয়াল টু 1 মানে আদর্শ, কিন্তু বাস্তব গ্যাস তো এই সমীকরণ মানবে না। এবং একই গ্রাফ পাবেন আপনি, কিরকম গ্রাফ? একটা গ্রাফ পাবেন এরকম নিচ দিয়ে এভাবে উঠে গেছে। তাহলে এই যে গ্যাসটা এভাবে উঠে গেল, এটাকে এ বলে চিহ্নিত করছিলাম আমরা। খেয়াল করেন এই গ্রাফটা যে নিচের দিকে নামতেছে, তাহলে জেড এর মানটা 1 এর চেয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই যে নিচের দিকে যে নামলো, কতটুকু বিচ্যুতি? আমি যদি এই পয়েন্টের বিচ্যুতিটা বের করতে চাই, খেয়াল করবেন গ্রাফ থেকে যতটুকু নিচে নামছে সেটাই তার বিচ্যুতি। এই যে এই মানটুকু, এই গ্রাফ থেকে যতটুকু নিচে নামছে সে, এই যে এই মানটুকু, এই মানটুকু হচ্ছে একটা বিচ্যুতির মান, এটা 1 এর চেয়ে কম। এইটার ক্ষেত্রে জেড এর মান কত? জেড লেস দেন 1। আর জেড লেস দেন যখন 1 হয়, ওই গ্যাসটাকে আমরা বলি অতি সংকোচনশীল গ্যাস। আর এই বিচ্যুতির মানটাকে, এটা বিচ্যুতি আছে এখানে একটা, এই বিচ্যুতিটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। আমরা এটাকে বলবো ঋণাত্মক বিচ্যুতি। কেন ঋণাত্মক বলা হচ্ছে আশা করি বুঝছেন। বিকজ আমরা গ্রাফের মধ্যেই দেখতে পাচ্ছি এটা 1 এর চেয়ে কমে যাচ্ছে, 1 এর ঋণাত্মক দিকে যাচ্ছে। 1 এর রেখাটা আমরা যদি একটা স্ট্যান্ডার্ড রেখা ধরে নেই, নিচে যাচ্ছে মানে 1 এর চেয়ে ঋণাত্মক দিকে বিচ্যুত হচ্ছে। ঠিক আছে? এই বিচ্যুতিটা যত কম থাকবে আদর্শ গ্যাসের মতো তত আচরণ হবে। এই বিচ্যুতিটা যত বেশি হবে গ্যাসের আচরণ তত বাস্তবের মতো হবে। ঠিক আছে, বুঝতে পারছি। এটা গেল প্রথম গ্যাসটা, জেড লেস দেন 1, ঋণাত্মক বিচ্যুতি। আরেকটা গ্যাস, আরেক টাইপের গ্যাস আছে বি জাতীয় গ্যাস। তাদের ক্ষেত্রে আমরা জানি গ্রাফটা মোটামুটি এরকম দেখিয়েছি। সো ধরেন আমি এই পয়েন্টে গ্রাফটা নিলাম, এই যে এই পয়েন্টে, এখানে এই বরাবর গ্রাফটা নিলে এতটুকু হচ্ছে বিচ্যুতি। খেয়াল করে দেখবেন এবার বিচ্যুতিটা কিন্তু 1 লাইনের ওপরে আছে, নিচে নাই। 1 লাইনের ওপরে থাকার কারণে আমরা বলে দিতে পারবো হেয়ার জেড গ্রেটার দেন 1। আর এই ব্যাপারটাকে জেড গ্রেটার দেন 1 হলে এই বিচ্যুতিটাকে আমরা বলি ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি। তাহলে আমরা কি ইনফরমেশন পেলাম? পাশে একটু লিপিবদ্ধ করি, আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। সেটা হচ্ছে জেড লেস দেন 1 মানেই হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি, ভালো কথা। তার মানে এটা হচ্ছে অতি সংকোচনশীল গ্যাস। জেড গ্রেটার দেন 1 হলে এটাকে বলবো ধনাত্মক বিচ্যুতি, তার মানে এটা প্রায় অসংকোচনশীল গ্যাস। প্রায় অসংকোচনশীল গ্যাস। একটা পর্যায়ে গিয়ে অতি সংকোচনশীল গ্যাসগুলাও কিন্তু অসংকোচনশীল হয়ে যাবে। যখন এই গ্রাফটা নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠছে, যেই মোমেন্টে এই লাইনটা ক্রস করে ফেললো গ্রাফটা, সেই মোমেন্টেই কিন্তু এ গ্যাস, যেটা এই যে এ গ্যাস, সেটা কিন্তু প্রায় অসংকোচনশীল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই উপরে উঠছে মানে অসংকোচনশীল বা ধনাত্মক বিচ্যুতি, নিচে আছে মানে অতি সংকোচনশীল বা ঋণাত্মক বিচ্যুতি। মান ওয়াইজ দেখাই দিলাম। নাও অঙ্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা বিচ্যুতির মানটা বের করতে বলে, আসতেই পারে জিনিসটা। সো আমরা এখন দেখব বিচ্যুতির মান। বিচ্যুতির মানটার সমীকরণ লিখে নেই। মনে রাখবো বিচ্যুতির মান হচ্ছে, বিচ্যুতির মানটা হয়ে যাবে মডুলাস অফ জেড মাইনাস 1। মডুলাস অফ জেড মাইনাস 1 মানটা আমরা নেগেটিভে চাই না, আমরা গ্রাফ দেখে ওটা নেগেটিভ কি পজিটিভ এটা মুখে বলবো। মানটা আমরা লিখবো অলওয়েজ ধনাত্মক, মানে কখনো ঋণাত্মকতা থাকবে না। মডুলাস অফ জেড মাইনাস 1 যদি আমাদেরকে মান বের করতে দেয় যে বাস্তব গ্যাসটা আদর্শ থেকে কত দূরত্বে আচরণ করতেছে। ঠিক আছে, সো ডান, এগুলোও সব চলে গেল। এবার অনেক কিছু মাথা ভারী হয়ে গেছে, আমি শিওর অনেকেরই মাথা ভারী হয়েছে, স্যার অনেক কিছু আমরা দেখে ফেললাম। সো নাও আমরা একটু ম্যাথ করে আমাদের এই ফ্রাস্ট্রেশন, যে আমরা অনেক পড়ে ফেলেছি, অনেক মাথা ভারী ভারী লাগছে, নিজেকে বিজ্ঞানী মনে হচ্ছে। সো এই বিজ্ঞানী ভাবটা একটু সরানোর জন্য, একটু ছোটানোর জন্য আসেন আমরা এটা ম্যাথ করবো এখন। সো লেটস গো ফর দ্য ম্যাথস। এখানে কি ম্যাথ আছে এবার দেখি। এই যে এখানে কোয়েশ্চেনটা পড়ি। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন 22 লিটার হলে আদর্শ আচরণ থেকে বিচ্যুতির পরিমাণ কত হবে, আর এই বিচ্যুতির স্বরূপটা কি, এই বিচ্যুতিটা কি টাইপের হবে, এই জিনিসটা আমরা এখন দেখব। তো সিম্পল, কোনো গ্যাঞ্জাম নাই, আমরা ক্যালকুলেটর বসায় মানে ক্যালকুলেটর নিয়ে রেডি হয়ে যাই। শুরুতে আমরা টেম্পারেচারগুলো লিখে ফেলি, যে টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানেই 300 কেলভিন। ভালো কথা। এরপর 1 অ্যাটমসফিয়ার বলা, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 1 atm, লিখে ফেললাম। এরপরে বলা মোল মানে এন এর মান বলা 1 মোল। 1 মোল নাইট্রোজেন গ্যাস মানে অতি সংকোচনশীল গ্যাস, জানি আমরা বিচ্যুতি স্বরূপ ঋণাত্মক বিচ্যুতি হবে, এটা এখান থেকে বলে দেওয়া যায় যদি না গ্রাফটা উপরের দিকে যাওয়া শুরু করে। গ্রাফটা নিচে থাকলে এটা ঋণাত্মক বিচ্যুতি। এখন দেখি আসলে ঋণাত্মক বিচ্যুতি আসছে কিনা। আয়তন ভিটা দেওয়া আছে 22 লিটার, লিখে দিলাম 22 লিটার। এবার আমাদের বের করতে হবে জেড এর মান কত। জেড ইকুয়াল টু হোয়াট?
জেড এর মান বের করে ওই মডুলাস অফ জেড মাইনাস ওয়ান করলে আমাদের আনসার হয়ে যাবে। সো লেটস গো, আমরা সূত্রটা লিখি। আমরা জানি পেষণ গুণাঙ্ক, আমি একবার আবার নামটা মনে করানোর জন্য আবার লিখছি। জেড হচ্ছে ভাইয়া পেষণ গুণাঙ্ক, বা আরেকটা নাম হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। সো পেষণ গুণাঙ্ক জেড উইল বি ইকুয়াল টু পিভি বাই এনআরটি। পিভি বাই এনআরটি মানগুলো যদি বসাই, পি এর ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভি এর মান হচ্ছে 22 লিটারস, ডিভাইডেড বাই এন, এন এর মান হচ্ছে 1 এক মোল, আর এর মান বসাবো 0.0821। যারা ভুলে গেছেন মনে করিয়ে দিতে চাই, যেহেতু প্রেসার এবং ভলিউম লিটার আর অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, তাই আর এর ভ্যালুটা লিটার অ্যাটমসফিয়ার ইউজ করা লাগবে, দ্যাট ইজ 0.0821। আর লাস্টে টি টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সো 300 কেলভিন মানটা বের করে ফেলি, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় মান বের করি। তাহলে 22 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 300, মানটা পেয়ে গেছি 0.893। দেখেন জেড এর মান 1 আসে নাই, জেড এর মান 1 আসে নাই, তার মানে এটা আদর্শ গ্যাস না, এটা বাস্তব গ্যাস। আমাকে যদি প্রমাণ করতে বলতো যে গ্যাসটি বাস্তব, তাহা প্রমাণ করো, আমি সিম্পলি জেড বের করে দেখাতাম যে জেড এর মান 1 হয়নি। যেহেতু 1 হয়নি, তাহলে এটা বাস্তব গ্যাস, এটা আদর্শ গ্যাস না। কিন্তু আমাদের তা বলে নাই, আমাদেরকে বলেছে বিচ্যুতির পরিমাণ কত। আগে খেয়াল করেন জেড লেস দেন 1, যেহেতু জেড লেস দেন 1, আমরা এখান থেকে ডিসিশনে চলে আসতে পারি যে এই বিচ্যুতিটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি, এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। আগে এটা জানিয়ে দিলাম যে বিচ্যুতিটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। ভেরি নাইস, ডান। আর সেকেন্ডলি ঋণাত্মক বিচ্যুতির সাথে আমরা এটাও বলে দিতে পারি যে দিস ইজ অতি সংকোচনশীল গ্যাস, দিস ইজ অতি সংকোচনশীল গ্যাস, এটাও আমরা এখানে জানিয়ে দিতে পারলাম। যদিও চাই নাই, চাইলে পরে এটাও আমরা বলে দিতে পারবো, ভালো কথা। এবার বিচ্যুতির মানটা বের করা লাগবে আমাদের। সো আমরা এবার অঙ্কের মধ্যে ফিরে যাই, আমরা লিখি বিচ্যুতি, অতএব বিচ্যুতির মান বা বিচ্যুতির পরিমাণ, অতএব বিচ্যুতির মান ইজ ইকুয়াল টু মডুলাস অফ জেড মাইনাস 1। তাহলে মডুলাস অফ জেড এর মান হচ্ছে 0.893, এখান থেকে বাদ দিব 1, বাদ দিলে আসবে 10 পয়েন্ট কত আসে দেখি, সরি 0.1 সামথিং, 0.1 কত আসে, 1 মাইনাস 0.893, আনসার আসছে মডুলাস যেহেতু করা, মড দেওয়া মানে আর নেগেটিভ থাকবে না, মানটা পজিটিভ হয়ে যাবে, 0.107। এটা হচ্ছে বিচ্যুতির মান। অন্যভাবে বললে নাইট্রোজেন গ্যাসটা আদর্শ আচরণ থেকে 0.107 দূরত্বে আছে। যত দূরত্ব বেশি আদর্শ আচরণ থেকে ওর বিচ্যুতি তত বেশি। জিনিসটা এখন আদর্শ রূপে নাই বললেই চলে, বেটাই বহুত বাস্তব আচরণ শুরু করছে। সো কেউ যদি বলে এটারে আদর্শ আচরণ করতে কি করতে হবে, আমাদের জেড এর মানটা এই যে বিচ্যুতির পরিমাণটা জিরোতে নিয়ে আসতে হবে, জিরোর দিকে নিয়ে যেতে হবে। যত বেশি বিচ্যুতির মান পাবো সেটা তত বাস্তব। আদর্শ বানানো মানে এই বিচ্যুতির পরিমাণটা ধীরে ধীরে জিরোর দিকে নিয়ে যাওয়া, যাতে এক পয়েন্ট থেকে ওই যে এক ভ্যালু যে জেড এর মান 1, সেটা থেকে খুব কম দূরত্ব থাকে অথবা কোনো দূরত্ব না থাকে। গেল, ডান, এটা গেল। এরকম আরেকটা অঙ্ক করে এরকম প্র্যাকটিস করে নেই, এর পরের অঙ্কটা আপনারা নিজেরা করবেন। আগে আপনারা এখানে ভিডিওটা পজ দিয়ে অঙ্কটা করে ফেলবেন, তারপর মিলায় দেখবেন। আমি করে দিচ্ছি। আমরা পেয়েছি এখানে কি কি দেওয়া সেগুলো আগে লিখে ফেলি আমরা। এখানে দেওয়া আছে প্রথমে টেম্পারেচার ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেডস, ভালো কথা। প্রেসার পি এর মান হচ্ছে 1.1 অ্যাটমসফিয়ার, এটাও লিখে ফেলি। এরপর হচ্ছে গ্যাসের আয়তন 27 লিটার, ভি ইজ ইকুয়াল টু 27 লিটার, ভালো কথা। বিচ্যুতির মান কত, এন বলা নাই, এনটা আমরা ধরে নিব 1 মোল, ধরে নিলাম যে এন এর মান 1 মোল। এন এর মান না দেওয়া থাকলে আমাদের ধরে নিতে হবে, আদারওয়াইজ তো করতে পারবো না, রাইট। হয়ে গেল আমাদের বিচ্যুতির মান আর স্বরূপ জিজ্ঞেস করছে, আর যেহেতু লিটার অ্যাটমসফিয়ারে দেওয়া, আর হচ্ছে 0.0821। তাহলে ডিরেক্ট আমরা জেড এর মানটা বের করার সূত্র বসিয়ে ফেলি। জেড ইকুয়াল টু পিভি বাই এনআরটি লিখলাম, ইকুয়াল টু পি এর মান হচ্ছে 1.1 অ্যাটমসফিয়ার, ভি এর মান হচ্ছে 27 লিটার্স, ডিভাইডেড বাই এন এর মান 1, আর এর মান 0.0821, আর টেম্পারেচার হচ্ছে 298, 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিন। মানগুলা ক্যালকুলেট করে ফেললে হয়ে যাচ্ছে কি 1.1 ইন্টু 27 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, আনসার আসছে 1.213। জেড এর মান 1 এর চেয়ে বেড়ে গেছে, সুতরাং আমরা এখানে বলতে পারবো এখন, উচ্চ গলায় বলবেন, আপনারা পেরে গেছেন, সো টেনশন নাই। জেড গ্রেটার দেন 1 বিধায় ধনাত্মক বিচ্যুতিটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি, তার মানে গ্যাসটা হাইড্রোজেন বা হিলিয়াম হওয়ার চান্স অনেক বেশি, গ্যাসটা হাইড্রোজেন বা হিলিয়াম হওয়ার চান্স বেশি। আর ধনাত্মক বিচ্যুত হলে যে গ্যাসগুলা পাই সেগুলোকে বলি প্রায় অসংকোচনশীল গ্যাস। অনেকেই সিম্পলি অসংকোচনশীল গ্যাস বলে,
আমি প্রায় কথাটা উল্লেখ করলাম কারণ কিছুটা না কিছুটা হলেও ও অসংকুচিত হয়, প্রায় অসংকোচনশীল গ্যাস। এবার যদি আমাদের বিচ্যুতির মানটা বের করতে হয়, মানটাও বের করতে বলেছে। সো বিচ্যুতির মানটা যদি বের করি, অতএব বিচ্যুতি ইকুয়াল টু মডুলাস অফ জেড মাইনাস 1, জেড এর ভ্যালুটা এসছে 1.213, এখান থেকে বাদ দিব আমরা 1, ভ্যালুটা এসে দাঁড়াবে 0.213 আনসার। আই হোপ আপনারা আগে অঙ্কটা করে ফেলেছেন, এবার জাস্ট মিলায় দেখার পেলা, মিলায় নেন, ডান। তো আমি আশা করি যে জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি, এখান থেকে অঙ্ক আসলে খুব সহজেই পারবেন। আই হোপ কোনো ধরনের সমস্যা থাকবে না। সো দ্যাটস ইট। অ্যামাগা বক্র থেকে আমরা পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতার গুণাঙ্ক পেয়ে গেছি, সেখান থেকে আমরা কিছু ম্যাথ করেছি। এবার একটু ভিন্ন টাইপ আলোচনায় যাব। এগুলোই পড়ালেখা, একটু এক্সট্রা করে পড়ালেখা করবো, আমাদের ক্লাস আর বেশিক্ষণ নাই, এটা হয়ে যাবে, বেশিক্ষণ আর লাগবে না। সো আসেন এবার পরের টপিকটা আমরা দেখি। লেখা আছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ, আমি একটু স্লাইডটা দেখে নেই, এটার পরের টপিকটা কি, তাহলে পড়বো। এটাই লাস্ট টপিক, আমরা এটুকু পড়লেই হয়ে যাবে, এই ক্লাসটা হয়ে যাবে আমাদের, ঠিক আছে? সো ধরেন আমাদের একটা টাস্ক দিল, নিজেকে সায়েন্টিস্ট হিসেবে কল্পনা করার ট্রাই করেন। আপনাকে হচ্ছে আপনার হায়ার সায়েন্টিস্ট আপনাকে একটা টাস্ক দিছে যে তোমারে আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে গেলাম, তোমার কাজ এটারে যেইভাবেই হোক তুমি এটা তাপমাত্রা চাপ যেমনে ইচ্ছা তেমনে চেঞ্জ কইরা দেখো, চেঞ্জ কইরা তুমি এটারে বাস্তব থেকে আদর্শের ন্যায় আচরণ করানোর ট্রাই করো। তোমার কি কাম করা লাগবে এটা খুঁজে বের করো। তা আমাদের টাস্কটা হচ্ছে এই যে বাস্তব গ্যাসটা আছে, এই বাস্তব গ্যাসটাকে তাপমাত্রা ও চাপের সাহায্যে একটা আদর্শ অবস্থায় নিয়ে যাওয়া, অর্থাৎ জেড এর মানটা 1 এর কাছাকাছি করা। এখন এটা কিভাবে করছি দেখবেন। আগে আমরা এটা বের করি কেন বাস্তব গ্যাস আদর্শের ন্যায় আচরণ করে, এটা বের করতে পারলে হচ্ছে। খেয়াল করেন আমি কি করছি, উল্টা বলছি, কেন গ্যাস বাস্তবের মতো আচরণ করে। বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। এক, কি কারণে? এক, আন্তঃআণবিক আকর্ষণ আছে, বাস্তব গ্যাসগুলোর আন্তঃআণবিক আকর্ষণ আছে যেটা আদর্শ গ্যাসের নেই। আন্তঃআণবিক আকর্ষণ আছে বাস্তব গ্যাসের অণুগুলোর মধ্যে। সেকেন্ডলি, অণুসমূহের নিজস্ব আয়তন আছে। এই দুইটা জায়গায় মারা খেয়ে গেছে আমাদের বাস্তব গ্যাস, তাহলে অণুসমূহের নিজস্ব আয়তন আছে। বেসিক্যালি ও বাস্তব হতে গিয়ে এই সত্তাগুলা বিসর্জন দিয়েছে, মানে ওর ভেতরে আন্তঃআণবিক আকর্ষণ আছে এবং অণুসমূহের নিজস্ব আয়তন আছে দেখেই এই বাস্তব গ্যাসগুলা কাদের ন্যায় আচরণ করতে পারছে না, আদর্শের ন্যায় আচরণ করতে পারছে না। তাহলে আমাকে যে টাস্ক দিল যে বাস্তবকে আদর্শের মতো আচরণ করাও, আমি যদি কোনোভাবে এই দুইটা ঘটনাকে কমাই ফেলতে পারি, মানে অণুগুলার আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ কমাই ফেলতে পারি, অণুসমূহের নিজস্ব আয়তন পাত্রের আয়তনের তুলনায় কমাই ফেলতে পারি, তাহলেই বাস্তব গ্যাসটা আদর্শের ন্যায় আচরণ শুরু করবে। এই দুইটা লজিক হচ্ছে নো। আমি ওই কারণে একটু অন্যভাবে লিখে দিচ্ছি জিনিসটা। আমরা এইভাবে লিখি, এই জিনিসটাকে আইডেন্টিফাই করি যে এই জায়গাটা, এ দুটি আচরণ কমাতে পারলে, এ দুটি আচরণ কমাতে পারলে আদর্শ আচরণ করবে, আদর্শ আচরণ করবে। যে কোনো বাস্তব গ্যাসকে আপনি যদি আদর্শের ন্যায় আচরণ করাতে চান, এই দুইটা আচরণ কমাইতে হবে। মিনিং আপনার অণুগুলার আন্তঃআণবিক আকর্ষণকে কমাই ফেলার ব্যবস্থা করতে হবে, অণুসমূহের নিজস্ব আয়তনকে কমাই ফেলার ব্যবস্থা করতে হবে। এই দুইটা কাজ করতে যত বেশি পারবেন আপনি, বাস্তব গ্যাসটা ধীরে ধীরে ততই আদর্শের ন্যায় আচরণ শুরু করবে। সো এটা আমরা কিভাবে অ্যাচিভ করব, কিভাবে এই দুইটা আচরণ আমরা কমাবো, কিভাবে লেখেন। অধিক তাপমাত্রা ও নিম্ন চাপে, অধিক তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। যে কোনো গ্যাসের আয়তনে বৃদ্ধি পাবে, বাস্তব গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এই ব্যাপারটা কেন, যারা বুঝতে পারছি না, অবশ্যই কারো এটা ঝামেলা লাগতে পারে যে স্যার এই ডিসিশনটা আপনি কেমনে আসলেন। খেয়াল করেন, আমরা জানি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, মানে তাপমাত্রা যত বৃদ্ধি করব আয়তন তত বাড়তে থাকবে। সেম ওয়েতে চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে চাপ যত কমাবো আয়তন তত বাড়তে থাকবে। তাহলে আমরা যদি দুইটা কাজই একসাথে করি, এক, তাপমাত্রা যদি অনেক বাড়াই দেই, চাপ যদি অনেক কমাই দেই, বাস্তব গ্যাসের আয়তন অনেক বেড়ে যাবে।
নর্মাল বাড়াচ্ছে অনেক বেশি বেড়ে যাবে, কারণ দুইটা লজিকে একসাথে অ্যাপ্লাই করছি। আমি তাপমাত্রা বাড়াই দিছি, চাপটা কমাই দিছি, তখনই সাথে সাথে বাস্তব গ্যাসের আয়তন অনেক বেড়ে যাবে। ফলে বাস্তব গ্যাসের আয়তন বৃদ্ধি পেলে কি হচ্ছে দেখি, ফলে অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব, অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব অনেক বৃদ্ধি পায় বলে, অনেক বৃদ্ধি পায় বলে আন্তঃআণবিক আকর্ষণ বহুলাংশে হ্রাস পায়। আন্তঃআণবিক আকর্ষণ বহুলাংশে হ্রাস পায়, প্রচুর কমে যায়, আন্তঃআণবিক আকর্ষণটা প্রচুর কমে গেল, বহুলাংশে হ্রাস পায়। এটা কি বুঝালাম আমরা, যেহেতু ভাইয়া গ্যাসের আয়তন এখন বেড়ে গেছে, গ্যাসটা এক্সপ্যান্ড করতেছে, প্রসারিত হচ্ছে, তার মানে অণুগুলা এখন একে অন্যের থেকে দূরে চলে গেল। আর ভাই অণুগুলা যত একে অন্যের থেকে দূরে চলে যাবে, ওদের আন্তঃআণবিক আকর্ষণটা ধীরে ধীরে কি হইতে থাকবে, ডাউনের দিকে যাইতে থাকবে, কমতে থাকবে। আর আন্তঃআণবিক আকর্ষণ যে মোমেন্টে কমতে কমতে জিরোর কাছাকাছি চলে যাবে, সাথে সাথে আচরণটা হয়ে যাবে আদর্শের ন্যায়। এক্স্যাক্টলি আদর্শ হবে তা বলছি না, যত জিরোর দিকে যাইতে হবে, অণুগুলা যত আপনি দূরে রাখতে পারবেন, একে অন্যের থেকে যত দূরে চলে যাচ্ছে, ওর তত আন্তঃআণবিক আকর্ষণ কমবে, তত বাস্তব গ্যাসটা আদর্শের ন্যায় আচরণ করা শুরু করবে। সো এটাই বললাম যে অধিক তাপমাত্রার নিম্নচাপে, উচ্চ তাপমাত্রার নিম্নচাপে বাস্তব গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, ফলে অণুসমূহের মধ্যবর্তী দূরত্ব অনেক বৃদ্ধি পায় বলে আন্তঃআণবিক আকর্ষণ বহুলাংশে হ্রাস পায়। এটা একটা রিজন। এছাড়াও দেখেন গ্যাস অনেক বেড়ে গেছে, গ্যাসের আয়তন অনেক বেড়ে গেছে, এছাড়াও গ্যাসের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন বাড়ছে, কিন্তু অণুদের নিজস্ব আয়তন তো বাড়ে নাই। অণুগুলা যে জায়গা, আগে দেখেন, আগে ধরেন এতটুকু আয়তনের মধ্যে 3-4টা অণু ছিল, এখন আয়তনটা বেড়ে এত বিশাল হয়ে গেছে, অণু কিন্তু এখনো 3-4টাই আছে। খেয়াল করে দেখেন এই জায়গার চিত্রটা, এখান থেকে এটাতে চলে আসছে, কি করার কারণে, টেম্পারেচার অনেক বাড়াই দিছি, পি অনেক কমাই দিছি, এই দুইটা কাজ করার ফলে গ্যাসের আয়তন বিশাল হয়ে গেছে, কিন্তু অণু এখনো 4টাই আছে। তার মানে অণুগুলা যে জায়গাটা দখল করে আছে, সেই জায়গাটা দখল বাড়ে নাই, কিন্তু গ্যাস বেড়ে গেছে অনেক, গ্যাসের আয়তন বেড়ে গেছে অনেক। তাই আমি বলছি এছাড়াও গ্যাসের আয়তন অনেক বৃদ্ধি পায় বলে, অনেক বৃদ্ধি পায় বলে, অনেক বৃদ্ধি পায় বলে অণুসমূহের নিজস্ব আয়তন বা অণুর নিজস্ব আয়তন নগণ্য হয়ে পড়ে, নিজস্ব আয়তন নগণ্য হয়ে পড়ে, ফলে আদর্শ আচরণ করে। দেখেন দুইটা লজিকই আমরা মেনে চলে আসলাম এখন, ফলে আদর্শ আচরণ করে। আদর্শ আচরণ করতে চাইলে, আদর্শ আচরণ করতে চাইলে আন্তঃআণবিক আকর্ষণ কমাইতে হবে, অণুসমূহের নিজস্ব আয়তন কমাইতে হবে। দুইটা ঘটনাই ঘটে গেল, কখন, যখন তাপমাত্রাটা মারাত্মক বেশি, এটা এমসিকিউতে নিয়মিত আসে, এটা হেভি এমসিকিউ এর প্রশ্ন, মাঝে মধ্যে এটা উদ্দীপকেও আসে, বাট এমসিকিউতে আসে যে কি শর্তে এটা আদর্শের ন্যায় আচরণ করবে। টি হাই, টেম্পারেচার হাই, মনে রাখবো প্রেসার হচ্ছে নিম্ন, পি লো। এই দুইটা ঘটনা ঘটালেই আমাদের আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসটা আদর্শের ন্যায় আচরণ শুরু করবে। ঠিক আছে, সো লজিক হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। ডান, আমাদের বাস্তব গ্যাসের আদর্শ আচরণের স্বরূপ হয়ে গেল। আমি একটা টপিক ছেড়ে দিয়েছিলাম, ওই টপিকটা পড়ায় আমরা করব। এখন যে আমরা টপিকটা দেখব সেটা হচ্ছে বিচ্যুতিটা আমরা মান ছাড়া কিভাবে বের করতে পারি। এটা একটু আগে পড়ানোর কথা ছিল, এটা লাস্টে চলে আসলো, প্যারা নাই। আমরা হচ্ছে এটা এখন একটা কাইন্ড অফ, ধরে নেন এটা এমসিকিউ স্পেশাল। এটা ঢাকা বোর্ড সহ শুরু করে বিভিন্ন বোর্ডে এখানকার এমসিকিউ এসে থাকে। এমসিকিউ স্পেশাল জিনিসটা কি, আমাকে যদি 4টা গ্যাস দিয়ে বলে, কোনো মান টান কিছু দেওয়া নাই, কোনো অঙ্ক করতে দেওয়া নাই, লেটস আমাকে বলল কোন গ্যাসটির বিচ্যুতি বেশি, সিম্পলি লিখে দিলাম কোনটির বিচ্যুতি বেশি, কোনটির বিচ্যুতি বেশি, কি থেকে বিচ্যুতি বেশি, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি। সো লেটস সে একটা গ্যাস দিয়ে দিল হচ্ছে আমাদেরকে CH4, আর একটা গ্যাস আমাদেরকে দিয়ে দিল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা গ্যাস আমাদেরকে দিয়ে দিল ধরেন হচ্ছে নাইট্রোজেন, আর আরেকটা গ্যাস আমাদেরকে দিয়ে দিল অ্যামোনিয়া। এই 4টা গ্যাসের মধ্যে কার বিচ্যুতি সবচেয়ে বেশি এটা আমাদেরকে বের করতে দিছে, কোনো অঙ্ক টঙ্ক বলা নাই। এটাই ঢাকা বোর্ডে 2023 সালের প্রশ্নে আসছিল। বেশিরভাগ পোলাপাইন, 95% পোলাপাইন কার্বন ডাই অক্সাইড আনসার দিয়ে ভুল করে আসছে। এখন এটা আমাদের সলভ করার উপায় কি, আমরা এখানে একটা ট্যাকটিক্স দিয়ে জিনিসটা মনে রাখবো। আমি আপনাদেরকে এই জিনিসটা মনে করাইতে দিতে চাই। লিখে দেন এইভাবে যে গ্যাসের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি, গ্যাসের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি,
আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ততই বেশি, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি তত বেশি। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লজিক, যে আমরা যদি আন্তঃআণবিক আকর্ষণ বেশি পাই তাহলে ওর আচরণটা আদর্শ থেকে অনেক দূরে চলে যাবে। এক্ষুনি পড়ে আসলাম আমরা যে আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি হয় বাস্তবের ন্যায় আচরণ শুরু করে, তাহলে একটা গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি হচ্ছে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি তত বেশি হচ্ছে। এখন আমাদের একটা লজিক লাগবে যে আন্তঃআণবিক আকর্ষণের মানটা কার বেশি, এটা কিভাবে বের করব। তো শুরুতে প্রায়োরিটি 1 প্রথমে আপনারা চিন্তা করবেন, আমি প্রায়োরিটি 1 লিখে করতেছি, একদম এভাবে লেখেন প্রায়োরিটি 1। প্রথমেই যে জিনিসটা চিন্তা করব প্রায়োরিটি 1, যে গ্যাসে হাইড্রোজেন বন্ধন আছে, যে গ্যাসে হাইড্রোজেন বন্ধন আছে এটা হচ্ছে প্রায়োরিটি 1, বিচ্যুতি ম্যাক্সিমাম, বিচ্যুতি ম্যাক্স লিখে রাখলাম। তাহলে আপনাকে আইডেন্টিফাই করা লাগবে যদি কোনো গ্যাসে, এই যে 4টা অপশন দেওয়া, কোনো গ্যাসের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে সেটার বিচ্যুতি হবে ম্যাক্সিমাম। কারণ হাইড্রোজেন বন্ধন মানেই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি, আন্তঃআণবিক আকর্ষণ অনেক বেশি হলে ওর আচরণ বাস্তবের মতো হবে, বিচ্যুতি বেশি হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে যে গ্যাসে হাইড্রোজেন বন্ধন আছে তার বিচ্যুতিটা হচ্ছে ম্যাক্সিমাম, ভালো কথা। কিন্তু ধরেন আমাদের যে গ্যাসগুলো দেওয়া কারো হাইড্রোজেন বন্ধন নাই, তখন আমরা প্রায়োরিটি 2 তে চলে যাব, প্রায়োরিটি 2। সো হোয়াট ইজ প্রায়োরিটি 2? দেখি প্রায়োরিটি 2টা, আগে তো এটা করলেন, এবার প্রায়োরিটি 2 তে চলে যাবেন। সেকেন্ডটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই জিনিসটা ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার, যেটা আমি আপনাদেরকে নিয়ে রেখেছিলাম, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারের লাস্টের দিকে আন্তঃআণবিক বন্ধন সমূহ বলে একটা টপিক আমি আপনাদেরকে ক্লিয়ারলি অনেক বড় করে পড়িয়েছি। ওই টপিকটার ভেতরে এই কার আন্তঃআণবিক আকর্ষণ বেশি টেশি, কোনটার স্ট্রেংথ বেশি, এগুলো নিয়ে প্রচুর আলোচনা আছে। তো ওই জায়গাটাকে আমি রিকল করে এই জায়গাটা পড়াবো। লোকজন ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার ভালো পড়ে না দেখে এই জায়গায় এসে ঝামেলা খায়। দ্যাটস ওয়াই মনে রাখতে হবে কেমিস্ট্রি কিন্তু একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্টেড। ইনফ্যাক্ট ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কেমিস্ট্রির গ্রামার। ওটা যত আপনি ভালো মতো পারবেন, অন্যান্য কেমিস্ট্রির অনেক বিষয় অনেক কিছু সোজা হয়ে যাবে। সো ওখানকার লজিক এবার নিয়ে আসবো যে হাইড্রোজেন বন্ধনটা সবচেয়ে শক্তিশালী, তাই ওটা আছে মানে আন্তঃআণবিক আকর্ষণ বেশি মানে বিচ্যুতি বেশি। এন্ড হাইড্রোজেন বন্ধন না থাকলে সেকেন্ড ক্ষেত্রে কি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, মধ্যের আর কিছু লাগবে না। আরেকটা আছে, যেমন হচ্ছে কি বলবো, প্রায়োরিটি 2 তে আসলে ভ্যান ডার ওয়ালস না, স্থায়ী ডাইপোল। এটা খুবই রেয়ারলি ইউজ হয়, মানে এই চ্যাপ্টারে যখন এমসিকিউ আসে স্থায়ী ডাইপোল তেমন কাম করে না। স্থায়ী ডিপি, এটা হচ্ছে প্রায়োরিটি 2। ডাইপোল কাকে বলছি? এই যেসব অণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি, সেই সব অণুকে বলা হয় ডাইপোল। ওদের অণুগুলা হাইড্রোজেন বন্ধনের চেয়ে কম আকর্ষণ দ্বারা যুক্ত থাকে, কিন্তু বাকিগুলোর চেয়ে বেশি থাকে। বাট এটা আপাতত আমাদের লাগবে না। কেন লাগবে না? কারণ এটা আমি পরীক্ষায় আসতে কখনো দেখি নাই। আমি তো বলেই দিলাম যদি আসে এটা দিয়ে করে ফেলবেন। নাও লাস্টলি প্রায়োরিটি 3 তে যায়। এবার প্রায়োরিটি 3টা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এবার আমাদের চিন্তা করতে হবে কাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। মনে রাখবো অপোলার অনুমাত্রই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ দেখায়। এবার আমরা হিসাবটা করব ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে। তাহলে আমাদের জানা লাগবে যে কাদের মধ্যে ভ্যান ডার ওয়ালস বেশি আছে। এটা কিভাবে মনে রাখবো এই জিনিসটা, এটাই আমি জানিয়ে দিচ্ছি যে আণবিক ভর যত বেশি, আকর্ষণটা তত বেশি। তাহলে আমরা অর্ডারটা খেয়াল করি। প্রথমে আমরা অপশনগুলোর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন আছে কিনা এটা বিচার করব। যদি না থাকে তখন স্থায়ী ডিপি দেখব। বাট আমি বলে রাখলাম যে স্থায়ী ডিপি তেমন থাকে না। আপনি এই প্রথম হাইড্রোজেন বন্ধনের পরেই প্রায়োরিটি 3 তে চলে যেতে পারেন। সেটা হচ্ছে এটা, যদি হাইড্রোজেন বন্ধন কারো মধ্যে না থাকে তার মানে অণুগুলা অপোলার। এই অপোলার অণুর যার আণবিক ভর বেশি তার আকর্ষণ বেশি মানেই তার বিচ্যুতি বেশি। তাহলে প্রথমে হাইড্রোজেন বন্ধন, সেকেন্ড হচ্ছে আণবিক ভর যত বেশি তত বেশি। সো আমরা একটু খেয়াল করে দেখি এখানকার যে অণুগুলা CH4 CO2 N2 NH3, এই 4 জনের মধ্যে অ্যামোনিয়ার যে অণুটা, যারা ফার্স্ট পেপার 3 নাম্বার চ্যাপ্টার পড়ে আসছেন আপনারা জানেন অ্যামোনিয়া অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। যেহেতু এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, তাহলে আমরা এটা বলে দিতে পারবো যে অলরাইট, তার মানে এটার বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। অ্যামোনিয়া ভরের দিক দিয়ে 17, অনেক ভর কম, কিন্তু এখানে ভর লাগবে না, এখানে লাগবে হাইড্রোজেন বন্ধন অ্যামোনিয়া অণুর মধ্যে আছে, তার মানে অ্যামোনিয়ার বিচ্যুতি হাইয়েস্ট, এখানে সবচেয়ে বেশি। এটাই লোকজন না করে কার্বন ডাই অক্সাইড আনসার দিয়েছিল ভর হিসাব করে। দ্যাট ওয়াজ রং।
কেউ খেয়াল করে না যেখানে তো হাইড্রোজেন বন্ধন আছে, অথবা কেউ জানতোই না যে হাইড্রোজেন বন্ধনের লজিক আছে এখানে। কেন জানতো না? বিকজ ওই যে ফার্স্ট পেপারের 3 নাম্বার চ্যাপ্টার ভালো মতো পড়ে নাই, গেঞ্জাম খেয়ে গেছে। এগুলা ক্যাচাল আছে, এগুলা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? নাও আমাকে যদি এরকম প্রশ্ন করতো কোন ক্রমটি সঠিক, আনসার তো বের হয়ে গেছে অ্যামোনিয়া, কিন্তু ধরেন আমার ক্রম বের করতে দিল যে বিচ্যুতির ক্রম কোনটি সঠিক, মানে কার পরে কে আছে, আমরা যদি এটা বের করি, দেখেন আমরা আসেন অন্য একটা স্লাইডে গিয়ে এটা করি। সো লেটস সে আমার প্রথমে বিচ্যুতির ক্রম যদি লিখি, বিচ্যুতির ক্রমে প্রথমেই চলে আসলো হচ্ছে আমাদের অ্যামোনিয়া NH3। রিজনটা আমি নিচে লিখে দিচ্ছি, রিজনটা হচ্ছে H বন্ড, হাইড্রোজেন বন্ধন। বাকি যে অণুগুলো আছে এদেরকে যদি আপনি একটু জাজ করেন, এরা সবাই অপোলার, CH4CO2N2 সবাই অপোলার, মানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে হিসেব করা লাগবে, অর্থাৎ যার আণবিক ভর যত বেশি তার হচ্ছে বিচ্যুতি তত বেশি। তাহলে CH4CO2NO2 এদের মধ্যে আণবিক ভর সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে 44। তাহলে এরপরেই চলে আসবে NH3 গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড 2 আছে, ভর 44। এর পরের যে ভরটা সেটা হচ্ছে নাইট্রোজেনের N2, নাইট্রোজেনের ভর হচ্ছে 28। এর পরে আছে হচ্ছে CH4 মিথেন, CH4 এর ভর হচ্ছে কত, 12 আর 4 16। তাহলে আমরা এই যে বাকি যে হিসাবটা করলাম, বাকি অংশটুকু, অ্যামোনিয়াতে তো হাইড্রোজেন বন্ধন, এই বাকি হিসাবটুকু করছি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দিয়ে। দিস ইজ ফর ভ্যান ডার ওয়ালস, আমি ভ্যান ডার ওয়ালস লিখে রাখলাম খালি, ঠিক আছে? সো এইভাবে আনসার করতে হবে, যদি ক্রম আসে এইভাবে করতে হবে। আমি আরেকবার রিপিট করে জায়গাটা শেষ করছি যে বিচ্যুতি কখন বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণ যত বেশি বিচ্যুতির মানটা তত বেশি। এবার আন্তঃআণবিক আকর্ষণ ডিপেন্ড করে কিসের উপরে? যদি অণুদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে তাহলে আন্তঃআণবিক আকর্ষণ হাইয়েস্ট, ওই ক্ষেত্রে বিচ্যুতিটা হাইয়েস্ট। আপনি শুরুতে হাইড্রোজেন বন্ধন চিন্তা করবেন। সেকেন্ড, চিন্তা করা উচিত স্থায়ী ডাইপোল, যেমন HCl গ্যাস, HCl এর মধ্যে স্থায়ী ডাইপোল আছে, তাহলে HCl গ্যাস অবস্থায় HCl এর বিচ্যুতি অনেক বেশি, হাইড্রোজেন বন্ধনের চেয়ে কম কিন্তু ভ্যান ডার ওয়ালসের চেয়ে বেশি। কিন্তু এটা পরীক্ষায় আসে না, তাই আমরা থার্ডে চলে আসতে পারি ভ্যান ডার ওয়ালস বল। ভ্যান ডার ওয়ালস বল মানে অপোলার অণুদের হিসাবটা আমরা করব ভর দিয়ে, ভর যত বেশি বিচ্যুতি তত বেশি। তাই ভরের দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, CH4 এভাবে চলে আসলো। এটাই হচ্ছে আমাদের আনসার, দিস ইজ দ্য রাইট আনসার, দ্যাটস ইট। সো দ্যাটস ইট। আমরা মোটামুটি একটা বেশ বড় থিওরির জায়গা পার করলাম। থিওরি বলে এগুলোকে হেড করবেন না, মাথায় রাখবেন ভাইয়ারা, যে যত থিওরি পড়ার দিক দিয়ে এবং বোঝার দিক দিয়ে উন্নত অবস্থায় যেতে পারে তার জীবন অনেক অনেক মসৃণ হয়ে যায়। কারণ সবকিছু আপনি ম্যাথ দিয়ে পাবেন না, জগতে কারো কথা বুঝতে পারাটাই টাফ। থিওরি মানেই বেসিক্যালি কথা, ম্যাথ তো আমি না বুঝাই করে ফেলতে পারি, যে এমনি ম্যাথ করে ফেললাম, ম্যাথ এত আর বুঝা কি হবে। অনেকে তো ম্যাথ বোঝে না, সিম্পলি ওর টিচার বলছে যে তুমি এমনি ম্যাথ করবা, ও এমনি প্র্যাকটিস করে ফেলছে, কিন্তু ওরে যদি ব্যাখ্যা করতে কওয়া হয় যে এটা কি করছো তুমি, ওই কইতে পারবো না। এটা একটা বড় ইস্যু, এটা একটা বড় প্রবলেম। আমরা যদি অ্যাকচুয়ালি হাইটে পৌঁছাইতে চাই, আমি চাই আপনাদের এই উন্নতিটা হোক। আমাদের এই যে প্ল্যাটফর্মটা আমাকে এখানে কাইন্ড অফ আনাই হয়েছে এই কারণে, যাতে আমাদের স্টুডেন্টরা হাইয়েস্ট পরিমাণ ভালো স্টুডেন্ট হওয়ার একটা স্বপ্ন দেখতে পারে, যে না, আমি দেশের প্রান্তিক জায়গায় থাকি, ইট ডাজন্ট ম্যাটার, আমি হাইয়েস্ট কোয়ালিটির এডুকেশনটা পাবো। এই কারণে আমাকে এখানে ডাকা হয়েছে এবং আমি আসছি এটা চিন্তা করে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সবকিছু বুঝায় করার চেষ্টা করবো এবং আপনারা ওগুলো লিখে বুঝে করার ট্রাই করবেন। শুরুর দিকে কষ্ট হবে ভাই, মাথা খাটা অলওয়েজই কষ্টের ব্যাপার। মাথা সহজে কেউ খাটাতে চায় না, কারণ আমাদের মন বলে যে এত মাথা খাটায় কি হবে, চিল করো, টিকটক দেখো, ইউটিউব রিল দেখো। এটার বদলে আপনি যদি একটা বড় কিছু অ্যাচিভ করতে চান, আপনার মাথা খাটায় এটারে ধার আলো বানাইতে হবে, এটারে ক্ষুরধার বানাইতে হবে, এবং দ্যাটস ওয়াই আপনাকে এরকম থিওরিগুলো ভালো মতো পড়া লাগবে, ঠিক আছে? সো থিওরি পড়তে আমরা কোয়েশ্চেনও সলভ করবো, সব মিলে হবে। এনিহাউ, এই ছিল আজকের ক্লাসের আমাদের কন্টেন্ট। সবাই একটু ভালো মতো পড়ালেখা করি, ইনশাল্লাহ আমাদের স্বপ্নের পরিধি হোক অনেক বড়, আমরা সেটা অ্যাচিভ করার কি বলবো এটাকে যে এটা অ্যাচিভ করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।